গুড মর্নিং স্টুডেন্ট। আমি মনীষ মজুমদার, সবাইকে শুভেচ্ছা। আজ আমরা ফিজিক্যাল সায়েন্সের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আলো, এই আলো অধ্যায়ের বৈজ্ঞানিক ব্যাখ্যা সম্পর্কে জানব। অনেকে মনে করে যে ফিজিক্যাল সায়েন্স মানেই জটিল সূত্র মুখস্থ পড়া, আসলে সেটা নয়। ফিজিক্যাল সায়েন্স সহজ এবং আমাদের জীবনের সঙ্গে সম্পূর্ণভাবে জড়িত। তো দেখো, আমাদের হেডলাইন আলোর বৈজ্ঞানিক ব্যাখ্যা ক্লাস 10+2। এখানে ক্লাস 10+2 কেন করেছি এখনই তোমরা জানতে পারবে। দেখো, আলো অধ্যায় শুরু করার আগে আমাদের আলোর বৈজ্ঞানিক ব্যাখ্যা সম্পর্কে জানতেই হবে। কেন জানতে হবে? কারণগুলি হলো, আলো অধ্যায়ের বেসিক থেকে স্ট্যান্ডার্ড লেভেল পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার করার জন্য মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং যে টপ সায়েন্সের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলি হয়ে থাকে, যেমন ডাব্লিউবি, জেই, নিট, নার্সিং ইত্যাদি, সব প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই আলো অধ্যায়ের থেকে প্রতি বছর প্রশ্ন এসে থাকে। ঠিক আছে? তো দেখো বাবু, আলোর বৈজ্ঞানিক ব্যাখ্যা জানার আগে আমাদের আলোর আধুনিক সংজ্ঞাটা একটু দেখে নিই, তাহলে আমাদের জানতে বুঝতে সুবিধা হবে। দেখো, আধুনিক সংজ্ঞায় বলেছে যে আলো এক প্রকারের শক্তি ও তড়িৎ চুম্বকীয় বিকিরণ, যার তরঙ্গ দৈর্ঘ্য 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার এবং মানব চোখের দর্শনের অনুভূতি সৃষ্টি করে, তাকে আলো বলে। দর্শনের অনুভূতি সৃষ্টি করে মানে কি বাবু? আমরা সবাই জানি যে আলোরই কারণে আমরা দেখতে পাই, তাই বলা হয়েছে যে এখানে যে দর্শনের অনুভূতি সৃষ্টি করে। তো দেখো বাবু, যে সংজ্ঞার ভিতরে মূল শব্দগুলি, যে আলো এক প্রকারের শক্তি, তড়িৎ চুম্বকীয় বিকিরণ, তরঙ্গ দৈর্ঘ্য 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার, কোথার থেকে এলো, কিভাবে এলো, জানতে হলে বাবু বৈজ্ঞানিক ব্যাখ্যা আমাদের অনিবার্য জানতেই হবে। ঠিক আছে? তো দেখো বাবু, আলোকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করার জন্য প্রধানত দুটি তত্ত্ব বা টু থিওরি গড়ে উঠেছে। কটি তত্ত্ব? দুটি তত্ত্ব বা টু থিওরি গড়ে উঠেছে। তো দেখো, প্রথমত এতে কণিকা তত্ত্ব, যাকে প্রাচীনতম সাপেক্ষে বলা হয় কি বাবু? কর্পাসকোলার থিওরি। প্রাচীনতম সাপেক্ষে কি বলা হয়? কর্পাসকোলার থিওরি। কর্পাসকোলার থিওরি। আধুনিক সাপেক্ষে বলা হয় ফোটন থিওরি বা কোয়ান্টাম থিওরি। ফোটন থিওরি বা কোয়ান্টাম থিওরি। আধুনিক সাপেক্ষে কি বলে বাবু? আধুনিক সাপেক্ষে কি বলে বাবু? ফোটন থিওরি বা কোয়ান্টাম থিওরি। ঠিক আছে? তো বলো বাবু, দেখো যে তরঙ্গ তত্ত্বকে বলবে বাবু ওয়েভ থিওরি। কি বাবু? ওয়েভ থিওরি। তাহলে বলো, প্রাচীনতম সাপেক্ষে কণিকা তত্ত্বকে কি বলা হয়? কর্পাসকোলার থিওরি। আধুনিক সাপেক্ষে কি বলা হয়? কোয়ান্টাম থিওরি বা ফোটন থিওরি। এবং তরঙ্গ তত্ত্বকে কি বলা হয়? ওয়েভ থিওরি। কি বলা হয় বাবু? ওয়েভ থিওরি। তো দেখো, এই আলোর মধ্যে দুটি তত্ত্ব গড়ে উঠেছে, এক হলো কণিকা তত্ত্ব, দ্বিতীয়ত কি বলা হয়েছে? তরঙ্গ তত্ত্ব। তা আলোর এই দুই প্রকার তত্ত্ব গড়ে ওঠার কারণে আলোকে বলা হয় দ্বৈত ধর্ম বা ডুয়েল নেচার। কি বলা হয় বাবু? দ্বৈত ধর্ম বা ডুয়েল নেচার। ডুয়েল নেচার বা দ্বৈত ধর্ম। তো বাবু দেখো, আলোর মধ্যে আবার দুই প্রকারের ধর্ম দেখা যায়। ঠিক আছে? বা দ্বৈত প্রকার বা ডুয়েল নেচার দেখা যায়। কোথার থেকে এসেছে জানতে হলে কি জানতে হবে? বৈজ্ঞানিক ব্যাখ্যা, না হলে কি করে জানবো? তো দেখো বাবু, স্যার আইজাক নিউটন প্রথম 1704 সালে অপটিক্স গ্রন্থে আলোর কণিকা তথ্য সুসংগঠিতভাবে প্রকাশ করে। সর্বপ্রথম এখানে আইজাক নিউটনকে ধরা হয়েছে। কোন বিজ্ঞানী বাবু? আইজাক নিউটনকে সর্বপ্রথম কেন ধরা হয়েছে? কারণ হলো কি, যে প্রাচীনতম যে দার্শনিক ও বিজ্ঞানীরা ছিলেন, আলো যে কণিকা নিয়ে গঠিত সুসংগঠিতভাবে কোনো ব্যাখ্যা দিতে পারেননি, কিন্তু আইজাক নিউটন
আইজাক নিউটন 1704 সালে, কত সালে? 1704 সালে কোন গ্রন্থিতে? অপটিক্স গ্রন্থিতে কোন তথ্য দিয়েছিলেন? আলোর কণিকা তত্ত্ব। আলোর কণিকা তত্ত্ব, যাকে বলা হয় কর্পাসকলার থিওরি অফ লাইট। তো আইজাক নিউটন সর্বপ্রথম বা প্রথম আলো যে কণিকা নিয়ে গঠিত সেই সাপেক্ষে ধারণা সুসংগঠিতভাবে দিয়েছিলেন। তাই আইজাক নিউটনকে বলা হয় কণিকা তত্ত্বের প্রবর্তক। কি বলা হবে বাবু? প্রবর্তক। বলো, কণিকা তত্ত্বের প্রবর্তক কাকে বলা হয়? আইজাক নিউটনকে। কাকে বলা হয়? আইজাক নিউটনকে। তো পরবর্তী দেখো বাবু, নিউটনের কর্পাসকলার থিওরি অফ লাইটের, তাই তো, কর্পাসকলার থিওরি অফ লাইটের মূল বক্তব্য, মানে আইজাক নিউটন তার কণিকা তত্ত্বে যে মূল বক্তব্য কি কি দিয়েছিলেন, তো সেটা দেখো। প্রথম বক্তব্য, আলো অসংখ্যক ক্ষুদ্র ক্ষুদ্র কণিকার সৃষ্টি, যা কোনো উজ্জ্বল বস্তু যেমন সূর্য, লাইট, মোমবাতি ইত্যাদি থেকে বেরিয়ে আসে। তাহলে বাবু বলো, আইজাক নিউটন তার কণিকা তত্ত্বের বা কর্পাসকলার থিওরি অফ লাইটে প্রথম পয়েন্টে কি বলেছেন? যে আলোকিত বস্তুর থেকে, মানে উজ্জ্বল বস্তুর থেকে আলো অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণিকার আকারে বেরিয়ে আসে। কিভাবে বাবু? দেখো, সূর্য, তো সূর্যের থেকে আলো এভাবে ক্ষুদ্র ক্ষুদ্র কণিকার আকারে। তো দেখো বাবু, আমরা আধুনিক সাপেক্ষে কাকে নিয়ে নিয়েছি? লাইট। তো লাইট থেকেও দেখো বাবু, যে আমরা লাইট থেকে যে আলো দেখতে পাই, ওই লাইট থেকেই অসংখ্য এরকম ক্ষুদ্র কণিকা বেরিয়ে আসে। তার মানে পৃথিবীতে আমরা যা কিছুই দেখতে পাই সবই আলোর এই ক্ষুদ্র ক্ষুদ্র কণিকার কারণেই দেখতে পাই। তার মানে পৃথিবীতে যে কোনো আলোকিত বস্তু, সূর্য হোক, প্রদীপ হোক, লাইট হোক, দেশলাই কাঠি হোক ইত্যাদি যে কোনো আলোকিত বস্তুর থেকে কিভাবে আলো বেরিয়ে আসে? এভাবে ক্ষুদ্র ক্ষুদ্র কণিকার আকারে আলো বেরিয়ে আসে। প্রথমত আইজাক নিউটন এই বক্তব্য রেখেছিলেন। পরবর্তী দেখো, নিউটন মনে করতেন, নোট হিসাবে লেখো বাবু, নিউটন মনে করতেন এই কণিকাগুলি চলার সময়, কোন কণিকা? এই কণিকাগুলি চলাচলের সময় যখন বাবু এই কণিকাগুলি চলে, তখন একে অপরের উপর কোনো প্রভাব ফেলে না। তার মানে এই কণিকা অন্য কণিকার উপরে কোনো প্রভাব ফেলবে না, মানে স্বাধীনভাবে চলাচল করবে। তার আইজাক নিউটন কি মনে করতেন? যে কণিকাগুলি স্বাধীনভাবে চলাচল করে, এবং আরো মনে করতেন যে এই কণিকা, এই যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা, এই কণিকার মধ্যে প্রত্যেকটা কণিকার মধ্যে ফাঁকা স্থান আছে। আইজাক নিউটন কি মনে করতেন? যে প্রত্যেকটা কণিকার মধ্যে কি আছে? ফাঁকা স্থান আছে। কি মনে করতেন? দ্বিতীয়, কণিকাগুলির মধ্যে ফাঁকা স্থান আছে। তাহলে দেখো বাবু, আইজাক নিউটন সর্বপ্রথম কণিকা তত্ত্ব সুসংগঠিতভাবে দেয়। তো কর্পাসকলার থিওরি অফ লাইটের মূল পয়েন্টে, মানে প্রথম বক্তব্য কি ছিল? যে উজ্জ্বল বস্তু থেকে আলো অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা আকারে উজ্জ্বল বস্তু থেকে বেরিয়ে আসে, সে সূর্য হোক, প্রদীপ হোক, লাইট হোক ইত্যাদি। তো দেখো বাবু, আইজাক নিউটনের প্রথম পয়েন্ট দেখেছি, এর পরবর্তী আমরা দ্বিতীয় পয়েন্টে দেখবো। ঠিক আছে, তো চলো আমরা দ্বিতীয় পয়েন্ট দেখি। দেখো,
আইজাক নিউটন প্রথম পয়েন্টে বলেছে যে উজ্জ্বল বস্তু থেকে আলোর অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা বেরিয়ে আসে। আমরা প্রথম পয়েন্টে দেখেছি বাবু, সূর্য থেকে বেরিয়ে আসছে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা, লাইট থেকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা, তাই না? মোমবাতি থেকে, প্রদীপ থেকে, তার মানে দেখো বাবু, পৃথিবীতে যে কোনো আলোকিত বস্তু, সেই বস্তুর থেকে এরকম অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা বেরিয়ে আসে। ঠিক আছে বাবু? তো সেই কণিকাগুলি আমরা এখানে নিয়েছি। তো দেখো আইজাক নিউটন দ্বিতীয় পয়েন্টে কি বলেছে, বলেছে আলোর কণিকাগুলি স্বচ্ছ ও সমসত্ব মাধ্যমে বাধাহীনভাবে সরল রেখা বরাবর চলে। নিউটন তার দ্বিতীয় পয়েন্টে বলেছে যে আলোর কণিকাগুলি স্বচ্ছ ও সমসত্ব মাধ্যমে বাধাহীনভাবে সরলরেখা বরাবর চলে। দেখো বাবু, ফিজিক্যাল সায়েন্সকে তুমি যদি সহজ করতে পারো এবং ভালোভাবে বুঝতে চাও, তাহলে যে পয়েন্টের যে মূল, ঠিক আছে, শব্দগুলি আছে, সেই শব্দগুলিকে ভেঙে নিতে হয়। এখানে চলো আমরা ভেঙে নেব। তো দেখো ভেঙে নিয়েছি। তো দেখো বাবু, স্বচ্ছ কথার অর্থ হলো যে মাধ্যমে আলোর কণিকা গুলি সহজে প্রবেশ ও চলাচল করতে পারে। ঠিক আছে বাবু? তো দেখো, স্বচ্ছ কথার অর্থ কি? পরিষ্কার। কিন্তু এখানে আলোর কণিকার কথা বলা হয়েছে, সেই কারণে যে মাধ্যমে, ঠিক আছে, যে মাধ্যমের মধ্য দিয়ে কণিকাগুলি চলাচল করতে পারে। ঠিক আছে? দেখো বাবু, যেমন বায়ু, কাঁচ, জল ইত্যাদি। দেখো বাবু, কি কি স্বচ্ছ কথার অর্থ হলো কিভাবে পরিষ্কার, ঠিক আছে, এবং কোন কোন মাধ্যম হতে পারে, যেমন বায়ু মাধ্যম, জল মাধ্যম, কাঁচ মাধ্যম ইত্যাদি তুমি তোমার অনেক হতে পারে। এখানে আমরা বাবু বায়ু মাধ্যম নিয়েছি। কেন বায়ু মাধ্যম নিয়েছি? কারণ আইজাক নিউটনও বায়ু মাধ্যম নিয়েছিল। আর পৃথিবীর এই বায়ুমণ্ডল একটি স্বচ্ছ মাধ্যম। কি মাধ্যম? একটি স্বচ্ছ মাধ্যম। এই বায়ুমণ্ডলের মধ্য দিয়ে আলোর কণিকাগুলি চলাচল করতে পারে। তার পরবর্তী দেখো বাবু, পয়েন্টে বিতে কি বলেছে। দেখো, সমসত্ব কথার অর্থ কি? এই বায়ু মাধ্যমে, এই বায়ু মাধ্যমে ঘনত্ব ও উপাদান সর্বত্র সমান থাকবে। কি বলা হয়েছে? সর্বত্র সমান থাকবে। আইজাক নিউটন বলেছে যে এই বায়ু মাধ্যমে ঘনত্ব, উপাদান, ভৌত অবস্থা সবকিছু সমান থাকবে। কিন্তু বাস্তবে এই বায়ুমণ্ডল সর্বত্র সমান না। কিন্তু আইজাক নিউটনের কণিকা তত্ত্বকে সরলীকরণ করার জন্য এই বায়ুমণ্ডলকে আমরা সর্বত্র ধরে নিয়েছি। ঠিক আছে? পরবর্তী দেখো সিতে কি বলেছে। বাধাহীন কথার অর্থ হলো এই বায়ু মাধ্যমে আলোর কণিকা গুলি মুক্ত ভাবে চলাচল করবে। দেখো বাবু, বাধাহীন কথার অর্থ কি? সামনে কোনো বাধা আসবে না, কোনো বাধা আসবে না, মানে এই বায়ু মাধ্যমের মধ্য দিয়ে কণিকাগুলি যখন চলবে তো কোনো বাধা আসবে না। ঠিক আছে? তো বাবু দেখো, সূর্যের থেকে যে রশ্মি পৃথিবীতে আসে, তো অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা আসে। তো পৃথিবীতে যখন আসে তখন বায়ুমণ্ডলের মধ্য দিয়ে আসার সময় কোনো বাধা আসে না। যেমন আমরা রাত্রেবেলা কি দেখি? তারা। তো তারা যে কণিকাগুলি আসে তারার, তো ওই কণিকাগুলির সামনে কি হয় বাবু? কোনো বাধা আসে না। দেখো, আমরা জ্যোৎস্না রাতে কি দেখতে পাই? চাঁদের জন্য জ্যোৎস্না রাত দেখতে পাই। তো দেখো বাবু, চাঁদের কোনো নিজস্ব আলো নেই, নিজস্ব আলো নেই। চাঁদের
পৃষ্ঠে সূর্যের আলো পড়ে এবং প্রতিফলিত হয়ে ওই কণিকাগুলি বাধাহীনভাবে পৃথিবীতে চলে আসে। ঠিক আছে, তো দেখেছো বাবু? তো বাধাহীন কথার অর্থ কি? সামনে কোনো বাধা আসবে না। এর পরবর্তী দেখো ডিতে কি বলেছে। সরল রেখা কথার অর্থ কি? সোজা পথে চলা। সোজা পথে চলা। যেমন দেখো বাবু, কণিকা সোজা পথে চলেছে, কণিকা একাধিক যে কণিকাগুলি দেখো সোজা পথে চলছে, হ্যাঁ কি না বাবু? সোজা পথে চলছে। তেমনি সূর্যের থেকে যে রশ্মিগুলি আসে, লাইট থেকে, প্রদীপ থেকে, মোমবাতির থেকে, কি হয় বাবু? এরা সরল রেখা বরাবর চলে। ঠিক আছে, তো দেখো সরল রেখা কথার অর্থ কি? সোজা পথে চলা। কি হবে? সোজা পথে চলা। তার মানে বাবু এখানে কাদের কথা বলা হয়েছে? সোজা পথে চলবে। আলোর কণিকাগুলি যে উজ্জ্বল বস্তু থেকে বেরিয়ে আসে, অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা, সেই কণিকার কথা বলা হয়েছে। তার মানে দেখেছো বাবু, কণিকা পরপর পরপর চলছে সরলরেখা বরাবর, হ্যাঁ কি না? পরপর পরপর চলছে সরলরেখা বরাবর, হ্যাঁ কি না বাবু? দেখেছো বাবু? দেখো সরল রৈখিক কথা, এই সরল রেখার কথার অর্থ হলো সরল রৈখিক। কি হবে? অর্থ হলো সরল রৈখিক। সরল রৈখিক তার মানে হলো কি? সরল রেখা বরাবর চলা। আইজাক নিউটন এর সাপেক্ষে প্রমাণ দিয়েছিলেন, যে বলেছিলেন একটা মোমবাতি, তার সামনে 3টি পিচ বোর্ড রেখেছিলেন। কটা? 1 2 3টি পিচ বোর্ড, এবং পরপর সরল রেখায় রেখে 3টি পিচ বোর্ডকেই সরল রেখা বরাবর কি করেছিল? একটি ছিদ্র করেছিল। কি করেছিল বাবু? ছিদ্র করেছিল। দেখা গিয়েছে যে মোমবাতির থেকে যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা বেরিয়ে এসেছে। তো দেখো প্রথমত সব বোর্ডে বাধা পেয়েছে, হ্যাঁ কি না? সব বোর্ডে বাধা পেয়েছে, এবং সরল রেখা বরাবর কণিকা বেরিয়ে গিয়েছে। কি বাবু? সরল রেখা বরাবর 3টি বোর্ড যে ছিদ্র ছিল সরল রেখা বরাবর, তো 3টি বোর্ডে ছিদ্র বরাবর কণিকা বেরিয়ে গিয়েছে। এর থেকে নিউটন বলেন যে আলোর কণিকাগুলি সরল রেখা বরাবর চলে। তো দেখো বাবু, এছাড়া আরো আইজাক নিউটন প্রমাণ দিয়েছিলেন। যেমন দেখো বাবু কি নিয়েছি আমরা? লেজার লাইট। তুমিও বাড়িতে লেজার লাইট নিতে পারো। তার মানে পৃথিবীতে সূর্যের যে আলোর কণিকাগুলি আসে, এরকম সরলরেখা বরাবর আসে, তাই না বাবু? সে যে কোনো আলোকিত বস্তুর থেকে আলো বেরোয়, তো এরকম ভাবে সরলরেখা বরাবর। আরো আইজাক নিউটন বলেছেন যে এই কণিকাগুলি সরলরেখা বরাবর চলার সময়, ঠিক আছে, প্রচন্ড দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যায়। কি বলছে? প্রচন্ড দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যায়। ঠিক আছে, তো বাবু দেখো পরবর্তীতে নিউটন আরো প্রমাণ দিয়েছেন যে আলোর কণিকাগুলি, ঠিক আছে, সরলরেখা বরাবর চলে। তার মানে আইজাক নিউটন বলেছেন যে আলো অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা নিয়ে তৈরি এবং সরলরেখা বরাবর চলে। কি বাবু? অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা নিয়ে তৈরি এবং সরলরেখা বরাবর চলে। এর সাপেক্ষে আরো প্রমাণ দিয়েছেন। এক হলো ছায়া সৃষ্টি। এক হলো কি বাবু? ছায়া সৃষ্টি। ছায়া সৃষ্টি। ছায়া সৃষ্টি। ঠিক আছে, যেমন কণিকাগুলি চলার পথে অস্বচ্ছ বস্তু দ্বারা, কি বাবু? কণিকাগুলি সরলরেখা বরাবর চলার পথে কোনো অস্বচ্ছ বস্তু দ্বারা বাধা পেলে বস্তুর পিছনে কি হয়? ছায়া সৃষ্টি হয়। যেমন দেখো অস্বচ্ছতার অর্থ কি হলো? যার মধ্য দিয়ে কণিকা গুলি চলাচল করতে পারে না। নিউটন বলেছেন যে আলো অসংখ্য ক্ষুদ্র কণিকায় তৈরি এবং সরলরেখা বরাবর চলে। যেমন কি হয়? ছায়া সৃষ্টি। তার মানে এই কণিকাগুলি চলার পথে সরলরেখা বরাবর, সামনে যদি কোনো অস্বচ্ছ বস্তু, ঘর বাড়ি, গাছপালা, পাহাড় পর্বত যা এসে থাকে, সবকিছুর পিছনে কি হয়? ছায়া সৃষ্টি হয়। যেমন বাবু আমরা যদি লাইটের সামনে দাঁড়াই, তো আমাদের পিছনে ছায়া সৃষ্টি হয়। দিনের বেলা যদি সূর্যের আলোর সাপেক্ষে আমাদের কি হয়? পিছনে ছায়া সৃষ্টি হয়। কেন বাবু? কারণ হলো কি, আলোর কণিকাগুলি কি হয়? সরলরেখা বরাবর চলে। সরলরেখা বরাবর চলার কারণে সামনে বাধা পেয়েছে, সে যে কোনো অস্বচ্ছ বস্তু দ্বারা বাধা পাওয়ার কারণে কণিকাগুলি আর পিছনে যেতে পারেনি। তার কারণে কি হয়েছে বাবু? কি হয়েছে? পিছনে ছায়া সৃষ্টি হয়েছে। এর থেকে প্রমাণ হয় যে আলো অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণিকায় তৈরি এবং সরলরেখা বরাবর চলে। দ্বিতীয়ত দেখো, দ্বিতীয়ত কি বলেছে? দ্বিতীয়ত বলেছে সূর্য গ্রহণ। কি বাবু? সূর্য গ্রহণ। দেখো সূর্য গ্রহণের সময় কি হয়? কেন পৃথিবী অন্ধকার বা ছায়া সৃষ্টি হয়? কারণ সূর্য
আর পৃথিবীর মাঝে কে চলে আসে? চাঁদ। ইয়ে বাবু সূর্য, ইয়ে বাবু পৃথিবী, তো মাঝখানে কে? ধরো ইয়ে পেন চলে এসেছে। তাহলে বলো ইয়ে সূর্যের থেকে অসংখ্য যে কণিকা বেরিয়েছে, তো বাবু দেখো ইয়ে, এ কি বাবু? ইয়ে কি বাবু? সূর্য। তো বাবু দেখো সূর্যের থেকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা বেরিয়েছে, হ্যাঁ কিনা? ইয়ে বাবু কে এসেছে সামনে? চাঁদ। কে এসেছে? চাঁদ। ইয়ে পিছনে কে চলে গিয়েছে? পৃথিবী। পৃথিবী। তার মানে দেখো মাঝখানে কে চলে এসেছে? মাঝখানে কে চলে এসেছে? চাঁদ আর পৃথিবীর মাঝে, সরি, সূর্য আর পৃথিবীর মাঝে কে চলে এসেছে? চাঁদ। তো সূর্যের থেকে যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা কার পৃষ্ঠে বাধা পেয়েছে? কোথায়? চাঁদের। তো চাঁদে বাধা পেয়ে চাঁদের পিছনে বিশাল বড় এক অন্ধকার বা ছায়া সৃষ্টি হয়েছে। কি হয়েছে? অন্ধকার বা ছায়া সৃষ্টি হয়েছে, যার কারণে পৃথিবীর যে অংশ চাঁদের কারণে ছায়া বা অন্ধকার সৃষ্টি হয়েছে, এর কারণে আমরা বলে থাকি কি? সূর্যগ্রহণ। কি বাবু বলে থাকি? সূর্যগ্রহণ। তো বাবু দেখলে তো আইজাক নিউটনের দ্বিতীয় পয়েন্ট ক্লিয়ার হলো। চলো আমরা তৃতীয় পয়েন্ট দেখি। দেখো নিউটনের তৃতীয় পয়েন্ট কি বলেছেন? আলোর কণিকাগুলি চলার পথে মসৃণ তলে বাধা পেলে প্রতিফলন ঘটে। নিউটন তার তৃতীয় পয়েন্টে কি বলেছেন? আলোর কণিকাগুলি চলার পথে মসৃণ তলে বাধা পেলে প্রতিফলন ঘটে। আমরা তৃতীয় পয়েন্টে দেখে এসেছি যে আলোর কণিকাগুলি সরলরেখা বরাবর চলে, তাই না বাবু? তখন এইভাবে সরলরেখা বরাবর চলে, ঠিক আছে। এবং চলার পথে অস্বচ্ছ বস্তু দ্বারা যদি বাধা হয় তাহলে বস্তুর পিছনে কি হয়? ছায়া সৃষ্টি হয়। এবার নিউটন বলেছেন এই কণিকাগুলি সরলরেখা বরাবর চলার সময় মসৃণ তলে বাধা পেলে, কোথায় বাবু? মসৃণ তলে বাধা পেলে প্রতিফলন ঘটে। কি ঘটে? প্রতিফলন ঘটে, ঠিক আছে। তো দেখো বাবু মসৃণ কথার অর্থ, মসৃণ কথার অর্থ হলো চকচকে এবং সমতল, যেমন আয়না, পালিশ করা ধাতব তল, স্থির জল, জল ইত্যাদি ইত্যাদি। তো বাবু বলো মসৃণ কথার অর্থ কি? চকচকে ও সমতল। যেমন দেখো একটা আয়না, তো আইজ্যাক নিউটনও আয়না নিয়েছিলেন। তো দেখো এই আয়নার সামনের অংশ দেখো কি বাবু? চকচকে এবং সমতল। এই আয়নার সামনের অংশ কি বাবু? চকচকে এবং সমতল। তার পরবর্তী দেখো তল কথার অর্থ কি? বিতে বলেছে তল কথার অর্থ হলো যে কঠিন পৃষ্ঠ থেকে আলোর কণিকা গুলি বাধা পায়। কি বলা হয়েছে বাবু? বাধা পায়, ঠিক আছে। দেখো আয়না, এর আয়নার সামনের অংশ তো আমরা দেখেছি। এবার দেখো আয়নার পিছনে কি রয়েছে বাবু? একটা সাদা কঠিন প্রলেপ রয়েছে। কি রয়েছে বাবু? দেখো কি বলা হয়েছে সে কারণে যে কঠিন পৃষ্ঠ। কঠিন পৃষ্ঠ মানে আয়নার পিছনে একটা ধাতুর প্রলেপ দেওয়া হয়, ঠিক আছে বাবু। কিসের প্রলেপ? ধাতুর প্রলেপ দেওয়া হয়, তাই বলা হয়েছে যে কঠিন পৃষ্ঠ, ঠিক আছে, যেখানে কণিকাগুলি বাধা পায়। তাহলে দেখো এই আয়নার পিছনে যে কি দেওয়া হয়? প্রলেপ দেওয়া হয়। কোন কোন ধাতুর প্রলেপ দেখে নিই আমরা, ঠিক আছে। প্রলেপ দেখো প্রলেপ দেওয়া হয় এজি রূপো, এল অ্যালুমিনিয়াম, ইউ সোনা, পিটি প্লাটিনিয়াম, ঠিক আছে বাবু। দেখো আয়নার পিছনে সব থেকে বেশি পরিমাণ প্রলেপ দেওয়া হয় রূপো এবং অ্যালুমিনিয়াম। এই যে প্রলেপটা দেখেছো বা দেখছো বা তোমরা যে আয়নাই ব্যবহার করো, সব আয়নার পিছনে হয়তো রূপো অথবা কি থাকবে? অ্যালুমিনিয়াম থাকবে। কিন্তু বর্তমানে অ্যালুমিনিয়ামের প্রলেপযুক্ত আয়না আমরা বেশি ব্যবহার করি, কারণ অ্যালুমিনিয়ামের খরচটা কম, কিন্তু রূপোতে খরচ বেশি হওয়ার কারণে রূপোর প্রলেপযুক্ত আয়না আমরা একটু কম ব্যবহার করি। তার পরবর্তীতে দেখো বাবু কি বলেছে? তার পরবর্তীতে বলেছে প্রতিফলন
কথার অর্থ হলো বাধা পেয়ে ফিরে আসা। কি বাবু? বাধা পেয়ে ফিরে আসা। আমরা তো দেখেছি বাবু, আয়নার যে ধাতব তল, ঠিক আছে, কঠিন, ওখানে কি হয়, কণিকাগুলি বাধা পায়। ঠিক আছে, এবার আইজাক নিউটন বলেছেন যে এই কণিকাগুলি ইলাস্টিক বলের মতন আচরণ করে। কেমন বাবু? ইলাস্টিক বলের মতন। যে এই কণিকাগুলি সরলরেখা বরাবর চলছে, এই কণিকাগুলি ইলাস্টিক বলের মতন আচরণ করে। আইজাক নিউটন একরকম ইলাস্টিক বল ধরে নিয়েছিলেন কণিকাগুলিকে, বলেছিলেন যে একটি ইলাস্টিক বলকে আমি যদি দেয়ালে মারি তো বাধা পেয়ে ফিরে আসবে। কিভাবে বাবু? বাধা পেয়ে ফিরে এসেছে, হ্যাঁ, মেরেছি, বাধা পেয়ে ফিরে এসেছে, মেরেছি, বাধা পেয়ে ফিরে এসেছে। তেমনি আলোর কণিকাগুলিও মসৃণ তল। কি হবে? মসৃণ তল। যেমন আমরা আয়না নিয়েছি, তো তলে বাধা পেলে ফিরে আসবে। আর তলে বাধা পেয়ে কিভাবে ফিরবে? কারণ ওখানে প্রলেপ রয়েছে। তো দেখো বাবু, আমরা প্রথম কি নিয়েছি? দিয়াল। দিয়াল দেখো, এই সেই ইলাস্টিক বল আইজাক নিউটন মেরেছিলেন দেয়ালে, গিয়েছে, বাধা পেয়ে ফিরে এসেছে, ফিরে আবার মেরেছে, তো কি হয়েছে বাবু? গিয়েছে, বাধা পেয়ে ফিরে এসেছে ইলাস্টিক বল। ফিরে আবারও আইজাক নিউটন মেরেছেন, তো কি হয়েছে? বাধা পেয়ে ফিরে এসেছে। সেটা তুমিও পরীক্ষা করে দেখতে পারো, আমিও যেমন ইলাস্টিক বল হিসাবে ধরে দেখিয়েছি। ঠিক আছে, তেমনি পরবর্তীতে কি? আয়না। এবার দেখো বাবু, আয়নার ক্ষেত্রে কি হবে বাবু? আয়না। আয়না, তো দেখো, আয়নায় কণিকাগুলি ইলাস্টিক বলের মতন কাজ করবে। তো কণিকাগুলি আয়নার মসৃণ তল যে কঠিন পৃষ্ঠ রয়েছে, যাবে, বাধা পেয়ে ফিরে আসবে। ফিরে আবার কণিকাগুলি যাবে, বাধা পেয়ে ফিরে আসবে। ফিরে আবারও কণিকাগুলি যাবে, মসৃণ তলে বাধা পাবে, ফিরে আসবে। তাই তো বাবু? এ কথাই বলেছেন আইজাক নিউটন। এবার বাবু খেয়াল করো, দেখো, যে কঠিন পৃষ্ঠ থেকে কণিকাগুলি বাধা পেয়ে ফিরে এসেছে, যে কঠিন পৃষ্ঠ থেকে বাধা পেয়ে কণিকাগুলি ফিরে এসেছে, ওকে বলবো আমরা প্রতিফলক তল। কি বলবো? প্রতিফলক তল। তাহলে বলো বাবু, যে স্থান থেকে কণিকাগুলি বাধা পেয়ে ফিরে আসে তাকে আমরা কি বলবো? কি বলবো বাবু? প্রতিফলক তল। এবার বলো, দেখো, মেয়েটা তার মুখে প্রতিচ্ছবি আয়না দেখছে। কিভাবে দেখছে? দেখো, মুখ থেকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা কোথায় গিয়েছে? আয়নার কোথায় গিয়েছে? মসৃণ পৃষ্ঠ। আর পৃষ্ঠটা কি? কঠিন। আর কোন ধাতু? হয়তো রূপো অথবা অ্যালুমিনিয়ামে। ঠিক আছে বাবু, দেখো, কণিকা গিয়েছে আয়নায়, বাধা পেয়ে, ঠিক আছে, কঠিন পৃষ্ঠে বাধা পেয়ে ফিরে এসেছে। ঠিক আছে বাবু, গিয়েছে, বাধা পেয়ে ফিরে এসেছে, তবেই কি হয়েছে বাবুটা? মুখের প্রতিচ্ছবি দেখতে পেয়েছে। তেমনি আমরা প্রতিদিন আয়নায় প্রতিফলনের কারণেই কি দেখতে পাই? আমাদের প্রতিচ্ছবি দেখতে পাই। ঠিক আছে, তো দেখো, আয়নার পিছনে প্রলেপ দেওয়া হয় সব থেকে বেশি কি কি? রূপো এবং অ্যালুমিনিয়াম। সব থেকে ভালো প্রতিফলন দেয় রূপো, 100-95%। কত পার্সেন্ট? 95%। এবং অ্যালুমিনিয়াম দেয় তোমার 90%। কত পার্সেন্ট বাবু? 90%। কিন্তু আমরা বেশিরভাগ সময় এই অ্যালুমিনিয়ামটা ব্যবহার করি, কারণ হলো কি? অ্যালুমিনিয়ামের খরচটা কম হয়, কিন্তু রূপোর খরচটা বেশি হওয়াতে আমরা একটু কম ব্যবহার করি। ঠিক আছে, তো বাড়িতে আমরা বেশিরভাগই কোন প্রলেপযুক্ত আয়না ব্যবহার করি? অ্যালুমিনিয়াম। আর দেখো বাবু, কি রয়েছে? সোনা এবং প্লাটিনিয়াম, এই দুই ধাতুকে টেকসই বেশি হওয়ার কারণে এবং দাম অনেক বেশি হওয়ার কারণে এদের বৈজ্ঞানিক পরীক্ষাগারে, ঠিক আছে, ব্যবহার করা হয়। ঠিক আছে বাবু, দেখো, তার মানে আমরা পৃথিবীতে যা কিছুই দেখতে পাই সবই আলোর কণিকাগুলি প্রতিফলনের কারণে। ঠিক আছে, তেমনি দেখবে যে মেয়েরা মেকআপ করে আয়নার সামনে দাঁড়ায় এবং নিজের উজ্জ্বল মুখের প্রতিচ্ছবি দেখে মনে মনে খুশি হয় এবং নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়ে। আমাকে তো রাজকন্যার মতন দেখতে। কি বাবু? রাজকন্যার মতন দেখতে। তো এই প্রতিফলন শুধু যে পৃথিবীকে আলোকিত করে সেটা নয়, আমাদের জীবনে আলোকিত ও আনন্দময় করে তোলে। ঠিক আছে, তো দেখো বাবু, এর পরবর্তীতে এখানে আমরা কি নিয়েছিলাম? পালিশ করা ধাতব তল, তাই তো? তো দেখবে, পালিশ করা ধাতব তলেও নিজের প্রতিচ্ছবি দেখতে পাবে, কারণ হলো কি? মসৃণ হয়ে গিয়েছে এবং কণিকাগুলি বাধা পেয়ে ফিরে এসেছে। ঠিক আছে বাবু, দেখবে স্থির জল যখন স্থির থাকবে, ঠিক আছে, তখন দেখবে গাছের ছবি দেখা যাবে, নিজের ছবি দেখা যাবে, প্রতিচ্ছবি মুখের আমরা নিচের দিকে তাকালে দেখতে পাই। ঠিক আছে, তেমনি ধাতব যে পালিশ করা তল, ওর আশপাশে কিছু থাকলেও আমরা সেটা দেখতে পাই। ঠিক আছে, দেখো বাবু, আইজাক নিউটনের
তো এই প্রতিফলন নিয়ে যে পরীক্ষা দিয়ে প্রমাণ দিয়েছিলেন, তো সেই প্রমাণ দেখো, আইজাক নিউটন বলেছে আলোর কণিকাগুলি সরল রেখা বরাবর চলার সময় মসৃণ তলে বাধা পেলে প্রতিফলন ঘটে। তো দেখো বাবু, রে বক্স, তো রে বক্স থেকে কণিকা সরল রেখা বরাবর বেরিয়েছে, মসৃণ তল এখানে কি আয়না, তো আয়না ভালো প্রতিফলক হওয়ার কারণে আয়নায় মসৃণ তলে বাধা পেয়ে কণিকাগুলি যে পথে এসেছিল সরলরেখা বরাবর, সেই পথ বরাবর বাধা পেয়ে ফিরে গিয়েছে। যেমন একটি ইলাস্টিক বলকে দেয়ালে মারলে যে পথ বরাবর বলটি গিয়েছে আবার সেই পথ বরাবর ফিরে আসে। যেমন দেখো, আমার হাত একটি অস্বচ্ছ বস্তু হওয়ার কারণে, আমার হাতে কোনো ভালো প্রতিফলক তল না থাকার কারণে কণিকাগুলি সরল রেখা বরাবর এসেছে এবং আমার হাতের দ্বারা বাধা পেয়ে সব কণিকা থেকে গিয়েছে, তাই কোনো প্রতিফলিত হয়নি এবং রে বক্সের পিছনে কোনো সরলরেখা বরাবর কোনো রশ্মি বা আলো সরলরেখা বরাবর কণিকা বেরিয়ে যায়নি। কিন্তু যখন আমি হাতটা তুলে নিয়েছি তখন দেখো, আয়না মসৃণ তল হওয়ার কারণে, কারণ হলো এর পৃষ্ঠে প্রলেপ দেওয়া রয়েছে আয়নার, রূপো অথবা অ্যালুমিনিয়াম, তাই বাধা পেয়েছে কণিকাগুলি যে পথ বরাবর এসেছে সেই পথ বরাবর বাধা পেয়ে দেখো রে বক্সের পিছনে সরলরেখা বরাবর বেরিয়ে চলে গিয়েছে। তো আইজাক নিউটন এই কারণেই বলেছে যে আলোর কণিকাগুলি মসৃণ তলে বাধা পেলে প্রতিফলন ঘটে। ঠিক আছে বাবু, এর থেকে পুরো স্পষ্ট হয় যে কণিকাগুলি মসৃণ তলে বাধা পেলে প্রতিফলন ঘটে, মানে যে পথ বরাবর আসবে সেই পথ বরাবর ফিরে যাবে, মানে সরলরেখা বরাবর। ঠিক আছে, তোমরা চাইলেও বাড়িতে এই প্রমাণ করতে পারো লেজার লাইট এবং আয়না নিয়ে। ঠিক আছে, দেখো ডিতে কি বলেছে, একই মাধ্যম হতে হবে, ভিন্ন মাধ্যম হলে হবে না। নিউটন কি বলেছেন যে একই মাধ্যম হতে হবে, ভিন্ন মাধ্যম হলে হবে না। যেমন এই মেয়েটির মুখ থেকে অসংখ্য ক্ষুদ্র কণিকা কোথায় গিয়েছিল, আয়নায়, আয়নায় মসৃণ তল মানে যে ধাতুর প্রলেপ ওখান থেকে বাধা পেয়ে ফিরে কোথায় এসেছিল, চোখে। তো দেখো, তবে আমরা দেখতে পেয়েছি। এবার একই মাধ্যম মানে কি, যে মাধ্যম ছিল সেই মাধ্যমে, যে মাধ্যম ছিল সেই মাধ্যমে। যেমন দেখো, বাবু ইলাস্টিক বল, ইলাস্টিক বল মেরেছি, আমার হাতে ছিল, হাতে ছিল, হ্যাঁ কিনা, হাতে আবার ফিরে এসেছে, মেরেছি, বাধা পেয়েছে, আমার হাতে ফিরে এসে মেরেছি, বাধা পেয়েছে, ফিরে এসেছে। তেমনি আলোর কণিকা যে মাধ্যম থেকে যাবে সেই মাধ্যমেই থাকতে হবে। যেমন সূর্যের থেকে হোক, তারপর লাইট থেকে হচ্ছে অসংখ্য ক্ষুদ্র কণিকা এসেছে আমাদের মুখে, বায়ু মাধ্যম হয়ে মুখে এসেছে, মুখ থেকে বাধা পেয়ে আবার বায়ু মাধ্যমে গিয়েছে, তাহলে কি বায়ু মাধ্যম থেকে এসেছিল আবার বায়ু মাধ্যমে গিয়েছে। আয়নায় গিয়েছে, আয়নার থেকে বাধা পেয়ে আবার কোথায় এসেছে, বায়ু মাধ্যম, বায়ু মাধ্যম থেকে বাধা পেয়ে কোথায় এসেছে, আমাদের চোখে, চোখ ওই কণিকাগুলোকে রেটিনাকে পাঠিয়েছে, রেটিনা স্নায়ুকে পাঠিয়েছে, স্নায়ু মস্তিষ্ককে পাঠিয়েছে, তবেই আমরা দেখতে পেয়েছি। সেই কারণে বাবু বলেছে দেখো যে এই বায়ু মাধ্যম একই মাধ্যম হতে হবে। তাহলে বলো, গিয়েছে তো আবার ফিরে বাধা পেয়ে সেই বায়ু মাধ্যমে এসেছে, অন্য কোনো মাধ্যমে যায়নি, সেই কারণে বলেছে একই মাধ্যম হতে হবে। তারপরে দেখো বাবু, যত ডিগ্রি কোণে যাবে তত ডিগ্রি কোণে ফিরে আসবে। তার মানে বাবু, ইলাস্টিক বলকে আমি যত ডিগ্রি কোণে মারবো তত ডিগ্রি কোণে ফিরে আসবে। তেমনি আলোর কণিকাগুলি মসৃণ তলে, আয়নায় হোক, ঠিক আছে, স্থির জল হোক, পালিশ করা ধাতব তল হোক, সেই সমস্ত জায়গায়, ঠিক আছে, যত ডিগ্রি কোণে যাবে তত ডিগ্রি কোণে কি হবে বাবু, ফিরে আসবে। এই যেমন দেখো, আমরা প্রথমত কি নিয়েছি, দেয়াল, এটা কি বাবু, দেয়াল, দেয়াল। তো দেখো, দেয়ালে আমরা 90 ডিগ্রি নিয়ে নিয়েছি, ঠিক আছে, 90 ডিগ্রি, একে আমরা কি বলবো, লম্ব, একে আমরা কি বলবো বাবু, লম্ব। ঠিক আছে, যদি আমি বলটিকে 30 ডিগ্রি কোণ বরাবর, 30 ডিগ্রি কোণ বরাবর দেয়ালে মারি ও বাধা পেয়ে কত ডিগ্রি কোণ বরাবর বেরিয়ে যাবে, 30 ডিগ্রি কোণ বরাবর বেরিয়ে যাবে। বাবু কত ডিগ্রি মেরেছি, 30 ডিগ্রি। যদি আমি বলটিকে 60 ডিগ্রি, 60 ডিগ্রি, কত ডিগ্রি বাবু, 60 ডিগ্রি বরাবর মারি, তাহলে যে পৃষ্ঠ প্রতিফলক তল থেকে বাধা পেয়ে, ঠিক আছে বাবু, কত ডিগ্রি কোণে বেরিয়ে যাবে, 60 ডিগ্রি। তেমনি আলোর কণিকাগুলো, যেমন দেখো, ইয়ে কি নিয়েছি বাবু আমরা, আয়না, কি নিয়েছি বাবু আমরা, আয়না, ঠিক আছে, আয়না। তো আয়নাও কি হবে বাবু, লম্ব, মানে কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি, কত ডিগ্রি বাবু, 90 ডিগ্রি, কি হবে বাবু, লম্ব। ঠিক আছে, দেখো কণিকাগুলি, কণিকাগুলি
মসৃণ তল, ঠিক আছে, যে প্রলেপযুক্ত তলে বাধা পাবে, তো এই 30 ডিগ্রি কোণ থেকে গিয়েছে কণিকাগুলি, তো বাধা পেয়ে 30 ডিগ্রি বরাবরই বেরিয়ে যাবে, হ্যাঁ কি না বাবু বল? হ্যাঁ কি না? অবশ্যই। যখন 60 ডিগ্রি বরাবর যাবে তখন আবার 60 ডিগ্রি বরাবর বেরিয়ে আসবে। কত ডিগ্রি বরাবর বাবু? 60 ডিগ্রি বরাবর। সেই কারণে নিউটন বলেছেন একই মাধ্যম হতে হবে, ভিন্ন মাধ্যম হলে হবে না, কারণ বায়ু মাধ্যম ছিল তো বায়ু মাধ্যমে ফিরে এসেছে। এবার কি বলেছে, যত ডিগ্রি কোণে যাবে তত ডিগ্রি কোণে ফিরে আসবে। দেখো বাবু, কোণ আমরা যদি বাড়াই কি হবে বাবু? কোণ বাড়ালে ফিরে আসা, ফিরে আসার কোণও বাড়বে। কি বলা হয়েছে বাবু? যখন দেখো কোণ 30 ডিগ্রি ছিল, ঠিক আছে, তো 30 ডিগ্রিতে বেরিয়েছে, তো কোণ যত বড় হবে তো বাধা পেয়ে ফিরে যেতেও তত বড় হবে। 60 ডিগ্রিতে ছিল, তো 60 ডিগ্রিতে দেখো বাবু কত ডিগ্রিতে ছিল? 60 ডিগ্রি, তো বাধা পেয়ে আবার 60 ডিগ্রিতে ফিরে যাবে, হ্যাঁ কি না বাবু? বলো হ্যাঁ কি না বাবু? 60 ডিগ্রিতে ফিরে যাবে। তাই বলা হয়েছে যে কোণ যত বাড়াবে তত বাধা পেয়ে ফিরে যাওয়ার কোণ বাড়বে। কোণ কম, তাই তো, কোণ কমালে ফিরে আসার কোণ কম হবে। ঠিক আছে বাবু? দেখো, আইজাক নিউটনের এর প্রমাণ দিয়েছিলেন। দেখো বাবু প্রমাণ, দেখো আইজাক নিউটন বলেছে আলোর কণিকাগুলি সরল রেখা বরাবর মসৃণ তলে যত ডিগ্রি কোণে যাবে তত ডিগ্রি কোণে ফিরে আসবে। দেখো আমি তোমাদের দেখানোর জন্য হালকা একটু সরিয়ে নিয়েছি। তো দেখো, লম্ব মানে 90 ডিগ্রি বরাবর কণিকা মসৃণ তলে গিয়েছে বাধা পেয়ে, আবার দেখো রে বক্সের পিছনে 90 ডিগ্রি বরাবর বেরিয়ে গিয়েছে। তার পরবর্তীতে আমরা কত ডিগ্রি নিয়েছিলাম বাবু? 60 ডিগ্রি। তো দেখো আমরা ধরে নিলাম 60 ডিগ্রি। তো দেখো 60 ডিগ্রি বরাবর মসৃণ তল মানে আয়নায় গিয়েছে, তো আবার মসৃণ তল থেকে বাধা পেয়ে দেখো 60 ডিগ্রি বরাবর আবার ফিরে এসেছে। তার পরবর্তীতে বাবু কত ডিগ্রি নিয়েছিলাম আমরা? 30 ডিগ্রি। তো দেখো 30 ডিগ্রি বরাবর কণিকাগুলি মসৃণ তলে গিয়েছে, তাই মসৃণ তল থেকে আবার বাধা পেয়ে 30 ডিগ্রি বরাবর ফিরে এসেছে। তাই আইজাক নিউটন বলেছে যে যত কোণ বাড়াবে ফিরে আসার কোণও তত বাড়বে। দেখো কোণ 30 ডিগ্রি মানে বড় কোণ 90 ডিগ্রির থেকে দূরে, তাই ফিরে যাওয়ার কোণও বড় হয়েছে। পরবর্তী দেখো কত ডিগ্রি? 60 ডিগ্রি, 90 ডিগ্রির কাছাকাছি, তাই 60 ডিগ্রির কোণটি ছোট হয়েছে এবং 90 ডিগ্রি বরাবর তো 0 হয়ে যাবে। তাই বলা হয়েছে যত ডিগ্রি কোণে যাবে কণিকাগুলি তত ডিগ্রি কোণ বরাবর ফিরে আসবে। তো দেখো বাবু আমি 3টি রশ্মিও নিয়েছি। তো দেখো 3টি রশ্মি 60 ডিগ্রি বরাবর গিয়েছে, বাধা পেয়ে আবার 60 ডিগ্রি বরাবর ফিরে এসেছে। তো দেখো এটার কোণ ছোট। এবার দেখো 30 ডিগ্রি নিয়েছি, তার মানে কোণ বড়। তো 60 ডিগ্রির থেকে 30 ডিগ্রিতে কোণ বড় হওয়ার কারণে 30 ডিগ্রি বরাবর গিয়েছে মসৃণ তলে, বাধা পেয়েছে, বাধা পেয়ে আবার 30 ডিগ্রি বরাবরে ফিরে এসেছে। তার মানে এই কারণে আইজাক নিউটন বলেছে যত ডিগ্রি কোণে যাবে তত ডিগ্রি কোণে ফিরে আসবে। কোণ যদি বড় হয় যাওয়ার, তো বাধা পেয়ে ফিরে আসার কোণও বড় হবে। আর কোণ যদি ছোট হয় যাওয়ার, তো দেখো তো বাধা পেয়ে ফিরে আসারও কোণ ছোট হবে। তোমরা বাড়িতে এই পরীক্ষা লেজার লাইট ও আয়না নিয়ে করে দেখতে পারো। দেখো বাবু, আইজাক নিউটনের প্রধানত 3টি পয়েন্ট ইম্পর্টেন্ট খুব, যেমন 3 নম্বর, আজ আমরা করেছি 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। এই 3টি পয়েন্ট আমরা যদি সঠিকভাবে জানতে পারি এবং বুঝতে পারি, তাহলে আলো অধ্যায়ে ক্লাস 10-এর 90% বেসিক সম্পর্কে ধারণা হয়ে যাবে এবং 12-এ মোটামুটি 50% ধারণা হয়ে যাবে। তার মানে বাবু দ্বিতীয় পার্টে, এটা প্রথম পার্ট চলছে, দ্বিতীয় পার্টে 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর পয়েন্টে নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আমার এই ম্যাথস সায়েন্স চ্যানেলে ক্লাস 9, ক্লাস 10-এর ভৌত বিজ্ঞান, অঙ্ক, জীবন বিজ্ঞান অধ্যায় ধরে ধরে সমাধান করে দেব। আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করো। চলো দ্বিতীয় পার্টে দেখা হবে। বাই, সবাই ভালো থেকো।